এমন এক ভয়ানক এক্সপেরিমেন্ট যা সুস্থ স্বাভাবিক কিছু মানুষকে মনস্টারে পরিণত করেছিল। তাদের থেকে মানুষের রূপটাই ছিনিয়ে নেওয়া হয়। মাত্র কয়েকটা দিনের ব্যবধানে তাদেরকে দেখতে এরকমটা দেখাচ্ছিল। এই ব্যক্তির শরীরে কোনো মাংস নেই, জাস্ট চামড়ার পাতলা একটি লেয়ার দেখা যাচ্ছে। মুখেরও একই অবস্থা, দাঁত এবং মাথার খুলি বেরিয়ে আছে। চোখের কোটরে মণি আদৌ কি আছে তাও বোঝা যাচ্ছে না। একজন স্বাভাবিক মানুষ এই পর্যায়ে গিয়েও কি জীবিত থাকতে পারে? আমরা আজকে সেই রাশিয়ান স্লিপ এক্সপেরিমেন্ট নিয়ে আলোচনা করব। ইউটিউবে অসংখ্য ক্রিয়েটর যে টপিকে ইতিমধ্যে ভিডিও বানিয়ে ফেলেছে এবং তাদের ভিডিও হয়তো আপনি আগেই দেখে ফেলেছেন। তবে তাদের মতো আমি আপনাদেরকে ভয় দেখিয়ে অবশ্যই অ্যাটেনশন কাড়ার চেষ্টা করব না। এক্সপেরিমেন্ট রিলেটেড ফ্যাক্ট যেগুলো আছে সেগুলো জানতে পারবেন। এই ছবির পেছনের রহস্য কি সেটিও জানতে পারবেন। 1940s-এ রাশিয়ান সায়েন্টিস্টরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল পুরো দুনিয়াকে পেছনে ফেলে যে কোনো উপায়ে অবিশ্বাস্যভাবে হলেও নিজেদের সক্ষমতাকে বৃদ্ধি করতে। বাহ্যিক দৃষ্টিতে যেটা অবাস্তব, মানুষের ন্যাচারালি মিনিমাম 8 ঘন্টা ঘুমানোর প্রয়োজন হয়। তারা ভাবতে শুরু করে যদি আমরা এমন কোনো উপায় খুঁজে পাই যাতে করে আমাদের ঘুমের প্রয়োজন হবে না, তাহলে আমরা 8 ঘন্টা আমাদের গুরুত্বপূর্ণ সময় থেকে বাঁচাতে পারবো। এই চিন্তাটি মূলত আমেরিকার সঙ্গে চলা শীতল যুদ্ধ তাদের মধ্যে জন্ম দিয়েছিল। এটা হয়তো আমরা অবশ্যই জানি, একজন সৈনিকের যুদ্ধরত অবস্থায় যুদ্ধের মাঠেও ঘুমানোর প্রয়োজন হয়। রাশিয়ান বিজ্ঞানীরা একটি অদ্ভুত রকমের গ্যাস তৈরি করে যেটি লাগাতার কোনো ব্যক্তি ইনহেল করলে তার কখনো ঘুম আসবে না। তবে যতক্ষণ না তা মানুষের উপর সত্যি সত্যি প্রয়োগ করা হচ্ছে ততক্ষণ এটি কেবল থিওরি হিসেবে রয়ে গিয়েছিল। আবার সাধারণ কোনো মানুষকে ধরে তার উপরে গ্যাস প্রয়োগ করে এক্সপেরিমেন্ট করবে সেই সাহসও পাচ্ছিল না, কারণ তারা জানতো এই গ্যাস একই সাথে বিষাক্ত ছিল এবং এর সাইড এফেক্টস আননোন। কিন্তু তাদের এই এক্সপেরিমেন্ট কমপ্লিট করার জন্য অবশ্যই মানুষের প্রয়োজন ছিল। রাশিয়ার একটি কারাগারে কিছু পলিটিক্যাল প্রিজনার্স বা কয়েদি বন্দী অবস্থায় ছিল। তাদেরকে একটি প্রস্তাব দেওয়া হলো, তারা যদি 30 দিনের একটি এক্সপেরিমেন্টে উত্তীর্ণ হতে পারে তাহলে তাদেরকে চিরদিনের মতো কারাগার থেকে মুক্তি দেয়া হবে। একটি বন্ধ ঘর যার ভেতর 30 দিন থাকতে হবে। ঘরের ভেতর পর্যাপ্ত পরিমাণে 30 দিন চলার মতো খাবার মজুদ থাকবে, ব্যবহার করার জন্য টয়লেট এবং অসংখ্য বই থাকবে বুকস রিড করে সময় কাটানোর জন্য। তবে সেই ঘরে কোনো বিছানা বা বালিশ থাকবে না, কারণ তাদের 30 দিনের জন্য ঘুমানো নিষেধ। এখন পুরো সিদ্ধান্ত কয়েদিদের ওপর। তারা এই এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে গিয়ে নিজেদেরকে মুক্ত করবে নাকি কারাগারে এভাবেই বন্দী হয়ে থাকবে। যত প্রকার শাস্তি, জরিমানা সবকিছু মওকুফ করে দেওয়ার কথা বলা হয়েছিল তাদেরকে। 5 জন কয়েদি এই এক্সপেরিমেন্টের জন্য অবশেষে রাজি হয়ে যায়। এখন তাহলে 30 দিনের জন্য এই 5 জন ব্যক্তির উপর এক্সপেরিমেন্ট করা হবে। ওই 5 জন ব্যক্তিকে এবার সম্পূর্ণ একটি বন্ধ চেম্বারে প্রবেশ করানো হয়। এমন একটা রুম যার ভেতরে বাইরের আলো বাতাস প্রবেশ করবে না। ঘরের ভেতরে অক্সিজেন দেওয়ার ক্ষেত্রে সেটা সায়েন্টিস্টরা নিয়ন্ত্রিতভাবে প্রবেশ করাবে, তাও আবার তাদের সেই বিশেষ গ্যাসের সাথে। ঘরের ভেতর থেকে যে কোনো প্রকার আওয়াজ বা 5 জনের কথাবার্তা শোনার জন্য কিছু মাইক্রোফোন রেখে দেওয়া হয়, যার মাধ্যমে বোঝা যাবে মানুষ লাগাতার এই গ্যাসের সাহায্যে জেগে থাকার ফলে তাদের মধ্যে কি পরিবর্তন আসে। ঘরের ভেতর তারা একটি এমন আয়না লাগিয়েছিল যার মাধ্যমে বাইরে থেকে রুমের ভেতর কি চলছে তা দেখা যেত। এভাবে 5 দিন অঘুমে তাদের ওই ঘরের মধ্যে কেটে গেল, কিন্তু তাদের মধ্যে বিশেষ কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল না। বিজ্ঞানীরা যেটা লক্ষ্য করে যত দিন যাচ্ছিল তত তাদের মধ্যেকার কথোপকথন স্যাড, ডিপ্রেশনমূলক জীবনের ট্রমাটিক ঘটনা নিয়ে হচ্ছিল। তাদের ভেতর হতাশা বেশি বেশি কাজ করতে শুরু হয়। 5ম দিনে গিয়ে দেখা যায় তারা কেউই কারোর সাথে ঠিকভাবে কথা বলছে না। ঘরের ভেতর যে মাইক্রোফোনগুলো সেট করা ছিল সেগুলোর মধ্যে তারা ফিসফিস করতে থাকে, হুইসপারিং করে এমন কিছু বলছিল যেটা বিজ্ঞানীরা বুঝতে পারছিল না। নেগেটিভ নাকি পজিটিভ কোনো কিছু বলছিল সেটা বোঝার উপায় ছিল না। বেশ কয়েকদিন তারা এমনটা করতে থাকে। এরপর 9ম দিনে গিয়ে একটি অদ্ভুত ঘটনা ঘটে। তাদের মধ্যে থেকে একজন নিজের শরীরের সমস্ত শক্তি ব্যবহার করে চিৎকার করতে শুরু করে, কন্টিনিউয়াসলি, না থেমে। একটানা 3 ঘন্টা যাবৎ সে চিৎকার করে। সে ততক্ষণ চিৎকার করতে থাকে যতক্ষণ পর্যন্ত তার কণ্ঠ, তার ভোকাল কর্ড ফেটে না যায়। প্রশ্ন করতে পারেন যে বাকিরা কি এতে আতঙ্কিত হয়েছিল? অ্যাকচুয়ালি না,
তাদের এতে কিছু যায় আসছিল না। তারা আগের মতো আপন মনে হুইসপার করছিল। তার কয়েকদিন পর হঠাৎ আরেকজন একইভাবে চিৎকার করতে শুরু করে এবং সবাই মিলে ওই আয়নার কাছে গিয়ে দাঁড়ায়, যার মাধ্যমে সায়েন্টিস্টরা তাদের উপর নজর রাখছিল এবং ঘরের ভেতরে থাকা যে সমস্ত বই তাদেরকে দেয়া হয়েছিল সেগুলোর পেজ ছিঁড়ে ছিঁড়ে ওই মিরর তারা ঢেকে দেয়, যেন বিজ্ঞানীরা তাদেরকে দেখতে না পায়। সায়েন্টিস্টদের চোখের আড়াল হওয়ার পর ওই রুম থেকে সমস্ত চিৎকার চেঁচামেচি বন্ধ হয়ে যায়। ভেতর থেকে তাদের কোনো রকম সারা শব্দ পাওয়া যাচ্ছিল না। এখন অবশ্যই এটা খানিকটা বিজ্ঞানীদের জন্য বিচলিত হওয়ার বিষয়। এভাবে যখন 3 দিন পার হয়ে গেল, বিজ্ঞানীরা মনে করতে শুরু করলো তারা জীবন হারিয়ে ফেলেছে কিনা। বাইরে থেকে তারা যতটুকু পরীক্ষা করতে পারত সেটা করার মাধ্যমে অক্সিজেন এবং গ্যাস লেভেল চেক করে তারা বুঝতে পারে সবাই এখনো জীবিত আছে। এভাবেই চলতে চলতে 14তম দিন চলে আসে। ভেতরে থাকা 5 জন টানা 14 দিন পর্যন্ত ঘুমায়নি এবং বিজ্ঞানীরা এখন তাদেরকে আর দেখতে পাচ্ছে না। তাদের ওপর নজরদারি করা যাচ্ছে না। কি অবস্থায় কি পরিস্থিতিতে তারা রয়েছে বোঝা যাচ্ছে না। শুধু এতটুকু বুঝতে পারছিল তারা সবাই জীবিত আছে। কিন্তু রিসার্চের জন্য তো গুরুত্বপূর্ণ ছিল তাদেরকে অবজার্ভ করা, যার কারণে 14তম দিনে বিজ্ঞানীরা একটি সিদ্ধান্ত নেয়। ঘরের ভেতরে স্পিকারের মাধ্যমে সবাইকে জানিয়ে দেয়া হয় ঘরের ভেতর থাকা মাইক্রোফোনগুলো টেস্ট করার জন্য এবং আয়নাটি পরিষ্কার করার জন্য তারা রুমের ভেতর ঢুকতে চলেছে। তাই সবাই যেন রুমের দরজা থেকে দূরত্ব বজায় রাখে। বিজ্ঞানীদের মধ্যেও এখন এক প্রকার ভয় কাজ করছিল। তারা ওই 5 জন ব্যক্তিকে বলে মাটিতে স্থির হয়ে শুয়ে থাকতে এবং কোনো রকম অদ্ভুত কার্যক্রম যেন না করে। কেউ মুভমেন্ট করলে তখনই তার প্রাণ নিয়ে নেওয়া হবে। আর তারা যদি কথা মতো কাজ করে তবে আজকেই তাদের থেকে একজনকে মুক্ত করা হবে। কিন্তু অদ্ভুত একটি কথা ভেতর থেকে বিজ্ঞানীদের কানে ভেসে আসে। কেউ একজন বলে বসে যে আমরা আর মুক্তি চাই না, আমরা এই ঘরের ভেতরেই থাকতে চাই। একথা বলার পর আবারও আগের মতো সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। কোনো প্রকার শব্দ ঘরের ভেতর থেকে শোনা যাচ্ছিল না। কিন্তু বিজ্ঞানীরা চাইছিল না ওরা এভাবে নীরব হয়ে ঘরের মধ্যে বসে থাকুক। এক্সপেরিমেন্টে ব্যাঘাত ঘটানোর জন্য ওই 5 জন নিজেদের মধ্যে কোনো পরিকল্পনা করেনি তো। 15 দিনে বিজ্ঞানীরা সিদ্ধান্ত নেয় তাদের ওই চেম্বারে যেতেই হবে। এভাবে তো এক্সপেরিমেন্ট চলতে পারে না। চেম্বারের মধ্যে থেকে বিশেষ ওই গ্যাস সম্পূর্ণ বের করে দেওয়া হয় এবং নর্মাল অক্সিজেন প্রবেশ করানো হয়, যেন সাধারণ মানুষ ওই রুমে প্রবেশ করলে কোনো ক্ষতির সম্মুখীন না হয়। কিন্তু বিশেষ ওই গ্যাস চেম্বার থেকে বের করে দেওয়ার ফলে ভেতরে থাকা 5 জন চিৎকার করতে থাকে। ওরা বলতে থাকে দয়া করে এই গ্যাস সরিয়ে দিও না, এই গ্যাস রিমুভ করে দিলে আমরা বাঁচতে পারবো না। তারা এতে অ্যাডিক্টেড হয়ে পড়েছিল, কিন্তু বিজ্ঞানীরা তাদের কথা শোনে না। গ্যাস রিমুভ করার পর কিছু সৈন্যকে ওই চেম্বারের মধ্যে ঢোকানো হয়। তারা দেখতে পায় 5 জনের মধ্যে থেকে এখন 4 জন মানুষ জীবিত রয়েছে, কিন্তু বাকি 4 জনও খুব একটা ভালো অবস্থায় ছিল না। যার জীবন অবশিষ্ট ছিল না তার শরীরের অংশ দিয়ে ড্রেনেজ ব্লক হয়েছিল, যার কারণে নিচে ফ্লোরে 4 ইঞ্চি পর্যন্ত পানি জমেছিল এবং ওই পানি মানুষটির শরীরের রেড ফ্লুইড গলে যাওয়া অঙ্গ প্রত্যঙ্গের সাথে মিশ্রিত ছিল। আপনি বুঝতেই পারছেন বিষয়টি কেমন। আর বাকি 4 জনের শরীরেও যথেষ্ট ক্ষত দেখা গিয়েছিল, যেটা তারা নিজেরাই নিজেদের সাথে করেছে। সেটা তারা কিভাবে করেছে আপনি কল্পনা করতে পারবেন না। যেমনটা শুরুতে বলেছি, 1 মাসের জন্য ঘরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া হয়েছিল, কিন্তু গত কয়েকদিন যাবৎ তারা সেখান থেকে কিচ্ছু খায়নি। তারা যেটি খেয়ে টিকে ছিল এতদিন পর্যন্ত সেটা ছিল তাদের নিজেদেরই দেহের অংশ। তারা এক প্রকার এই চেম্বারের এনভায়রনমেন্ট, পরিস্থিতি এবং এই গ্যাসের সাথে নিজেদেরকে মানিয়ে নিয়েছিল এবং আসক্ত হয়ে গিয়েছিল। তারা এখন কোনোভাবেই এই পরিবেশ থেকে বের হতে ইচ্ছুক নয়। সোলজার্স যখন তাদেরকে ঘর থেকে বের করতে চাইছিল তখন তারা খুব বেশি উগ্র এবং হিংস্র হয়ে ওঠে। তারা আচমকাই সোলজারদের উপর হামলা করে বসে, যার ফলে সেখানেই একজন সোলজার প্রাণ হারায়। যদিও তাদেরকে দেখতে খুবই দুর্বল মনে হচ্ছিল, কিন্তু প্রচণ্ড শক্তি তাদের মধ্যে কোত্থেকে যেন চলে এসেছিল। তাদেরকে শান্ত করার জন্য বা ঘুম পাড়ানোর জন্য ইনজেকশন দেওয়া হয়, কিন্তু সেগুলো তাদের উপর কাজ করছিল না। সোলজারদের সঙ্গে ধস্তাধস্তি করার সময় 4 জনদের মধ্যে থেকে একজন নিহত হয়। এখন কোনো রকম ডোজ দিয়েই তাদেরকে অজ্ঞান করা যাচ্ছিল না, তাই ওই অবস্থাতেই তাদের সার্জারি শুরু করা হয়। তবে ওই অবস্থায় তাদের বডিতে কাট করার কারণে তাদের পেইন হওয়ার বদলে তারা বিষয়টি এনজয় করতে শুরু করে। কোনো রকম ভ্রুক্ষেপ না করে মিটিমিটি হাসছিল। তাদের মনের মধ্যে শুধু একটা মাত্র আকাঙ্ক্ষা কাজ করছিল। তাদের ডিমান্ড ছিল সেই চেম্বারে তাদেরকে ফিরিয়ে নেওয়া হোক
এবং ওই গ্যাস আবারও দেয়া হোক, যেটা তারা ইনহেল করতে চায়। বিজ্ঞানীরা এতে রাজি হয় না, কিন্তু মিলিটারি কমান্ডার সিদ্ধান্ত নেয় বাকিদেরকে পুনরায় সেখানে পাঠিয়ে এই গবেষণা চলমান রাখার জন্য। যখনই এই কথা ভিকটিমের কানে পৌঁছায়, সে সম্পূর্ণ শান্ত হয়ে পড়ে। এখানে আমি সেই কথাটি কেন বললাম তাদেরকে না বলে, কারণ এখন মাত্র একজন অবশিষ্ট আছে। বাকি 4 জনের সঙ্গে কি ঘটেছে তা স্ক্রিনে লিখে দিয়েছি, পড়ে নিন। এখন আমি খুব ডিটেইলে সেগুলো আপনাদেরকে বলতে চাচ্ছি না। যেহেতু এখন একজন জীবিত আছে, তাই কমান্ডার সিদ্ধান্ত নিল এই একজনের সাথে আরও 3 জন গবেষককে ওই চেম্বারের মধ্যে পাঠানো হবে, যেন তারা কাছে থেকে অবজার্ভ করতে পারে এবং এই গবেষণার ভ্যালুয়েবল কোনো রেজাল্ট বের হয়ে আসে। কিন্তু এই গবেষকরা জানতো ওই চেম্বারে একবার ঢুকলে তাদের সঙ্গে কি হতে চলেছে, যার উদাহরণ তারা কেবলমাত্র দেখেছে। তাদের সুস্থ স্বাভাবিক জীবন শেষ হয়ে যাবে। তাই সেই গবেষকদের মধ্যে থেকে একজন নিজের জীবন বাঁচানোর জন্য কমান্ডারকে শুট করে দেয় এবং চিৎকার করে বলে, আমি এরকম ব্যক্তির সঙ্গে ওই চেম্বারে কখনোই যাব না, বিনিময়ে যে কোনো মূল্য দেয়া হোক না কেন। বলা হয় 5 জনের মধ্যে থেকে একজন, যেই ব্যক্তি লাস্টে জীবিত ছিল, সে এরকম দেখতে হয়ে গিয়েছিল। রাশিয়ার এই স্লিপ এক্সপেরিমেন্টের ফলাফল এরকমই ভয়ঙ্কর দেখতে ছিল। তবে আমাদের ঘটনা এখানেই শেষ হয়নি। বর্তমান সময়ে পৃথিবীতে এমন অসংখ্য মানুষ আছে যারা বিশ্বাস করে এরকম এক্সপেরিমেন্ট সোভিয়েতের আমলে হয়েছিল। তবে বাস্তবে ঘটনাটা পুরোটাই সাজানো এবং বানোয়াট। এই ঘটনা যে ভিত্তিহীন সেটা খুব সহজেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছে প্রশ্ন করলে আপনাকে বলে দেবে। চ্যাটজিপিটি উল্লেখ করে বলে দিচ্ছে এই ঘটনার উৎস ক্রিপিপাস্তা উইকি নামক একটি ওয়েবসাইটের, যেখান থেকে এই ঘটনাটি পপুলারিটি পেয়েছিল। এর অর্থ এই ওয়েবসাইটে এটি গল্প হিসেবে লেখা হয়েছিল, যা অন্ধের মতো অসংখ্য ইউটিউবার এই ঘটনা তুলে নিয়ে সত্য হিসেবে এটিকে প্রচার করতে থাকে। এ ব্যাপারে অফিসিয়াল কোনো তথ্য মেলে না, অথবা অন্যান্য কোনো মজবুত সোর্স এ ব্যাপারে দাবিও করে না। উইকিপিডিয়াতে ক্লিয়ারলি বলা হচ্ছে ক্রিপিপাস্তার বানানো 2010 সনে রিলিজ করা একটি ঘটনা এটি। এখন তাহলে প্রশ্ন, অর্ধগলিত জম্বির মতো দেখতে এই ছবিটি তাহলে কিসের? ছবিটি দেখে মনে হচ্ছে একজন মানুষ যার একদম ফেরাউনের মতো অবস্থা হয়ে গেছে এবং একটা ক্রিপি লুক নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। কিন্তু এর দাঁতের দিকে লক্ষ্য করুন, এত লম্বা লম্বা দাঁত কি কোনো মানুষের হওয়া সম্ভব? এমনকি তার স্কেলেটন বেরিয়ে আসলেও মানুষের দাঁতের প্রকৃত আকৃতি যেরকম তেমনটাই দেখার কথা। এখন তাহলে সাদা কালো এই ছবিটিকে রঙিন দুনিয়ায় নিয়ে আসা যাক, যদি এর ফলে একটু হলেও আপনার মনের মধ্যে ভয় কমে যায়। এটি আসলে মানুষের হাতের তৈরি একটি ভয়ানক ভৌতিক স্ট্যাচু মাত্র। আমাদের দুনিয়ায় এমন কিছু মানুষ আছে যারা আসলে আসক্ত, তবে সেটা কোনো ভয়ানক গ্যাসের দ্বারা নয়, এই সমস্ত ক্রিপি জিনিসপত্রের ব্যাপারে। আপনি দেখুন ইবেতে কিরকম চড়া দামে এগুলো বিক্রি হচ্ছে। মানুষকে ভয় দেখানোই এক কথায় এদের পেশা। ক্রিপিপাস্তা সন 2018তেও একটি ভয়ানক স্ট্যাচু বা পিকচারের মাধ্যমে মানুষকে ভয় দেখিয়েছে এবং ইন্টারনেটে একটি চ্যালেঞ্জ ট্রেন্ডিং এ এসেছিল দ্য মোমো চ্যালেঞ্জ নামে। মোমো নামে যে পুতুলটি বানানো হয়েছিল সেটিও কোনো দিক থেকে কম ভয়ানক ছিল না। এই ব্যাপারে ক্রিপিপাস্তা গুজব ছড়িয়েছিল যে মোমো নামে এই ফিগারটি মূলত অনলাইনে বাচ্চাদেরকে ইনবক্সে এসে নক করে থাকে এবং কেউ যদি মোমোকে রেসপন্স করে বা রিপ্লাই করে তাহলে মোমো তার ক্ষতি সাধন করতে চায়। সুতরাং এই ঘটনাটি সম্পূর্ণ একটি গুজব। বিশ্বাস করা যায় আজকের এই ইন্টারনেট যুগেও গুজব ছড়িয়ে পড়ে। সন 2009-10 দিকে এরকম একটি বিভৎস পুতুল নিয়ে আমাদের বাংলাদেশেও গুজব ছড়ানো হয়েছিল। আপনি কি বলতে পারবেন সেটি কোনটি ছিল? মনে করতে পারলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমি জানতে চাই কত মানুষের ওই ঘটনা সম্পর্কে মনে আছে।